আমি বাসা থেকে বের হলাম, উদ্দেশ্য রাজুর সঙ্গে দেখা করব। একটা বিশেষ দরকারে। আমি হাঁটতে হাঁটতে রাজুর কাছে চলে আসলাম আর এসে রাজুর পাশে বসলাম। আর তখন রাজু আমাকে বলতে লাগলো, দোস্ত, তুই কি সত্যি সত্যি মিথিলাদের বাসায় যাবি? কিন্তু তুই কোথায় আর মিথিলা কোথায়, এটা একবার ভাবতে পেরেছিস? তুই তো চাইলে সরাসরি বিয়ের প্রস্তাবে দিতে পারিস। তাহলে ওদের বাসায় যাওয়ার কি দরকার এত কষ্ট করে? হ্যাঁ এটা ঠিক, আমি চাইলেই ওদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারি। কিন্তু আসলে কি জানিস, ওরা যদিও রাজি হয় তাহলে আমার বাবা টাকা থেকে রাজি হবে। এবং যেটা আমি ঘৃণা করি, আমি চাই যে কেউ আমার বাবার টাকা থেকে নয়, আমাকে ভালোবাসবে। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তুই আন্টিকে কি করে ম্যানেজ করবি? আর তোর কলেজের কি হবে? তার মানে কি কলেজে যাবি না? আমি মাকে কোনো কিছু একটা ম্যানেজ করে নেব, কিন্তু সমস্যাটা হলো বাবাকে নিয়ে। বাবা তো কোনো কিছুতেই রাজি হবে না। বাবার কাছে মিথ্যা কথা বলতে হবে। আর কলেজে যাব, সমস্যা কি? লুকিয়ে। আর সকল কিছু হেল্প করবি তুই, প্লিজ দোস্ত। আমি না হয় তোকে সাহায্য করলাম, কিন্তু তুই কি শিওর যে তুই মিথিলার মন জয় করতে পারবি এভাবে? তাছাড়া তোকে ছাড়া তো আমি একা হয়ে যাব। আরে বেটা, তোর সঙ্গে তো আমার সব সময় যোগাযোগ হবে। তুই তো আমার সব কিছু করে দিবি, বুঝতে পারলি না? আর আমি এখন বাসায় যাব, মাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। দেখি মা কি বলে। তুইও বাসায় চলে যা, আর কালকেই মিথিলাদের বাসায় এন্ট্রি নিতে পারি। তারপর আমি রাজুর সঙ্গে আরও কিছু কথা বলে বাসায় চলে আসলাম। আর বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। আর গিয়ে দেখি মা রান্না করছে। আমি মাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম আর মাকে বলতে লাগলাম, মা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, বলো তুমি না করবে না আমাকে। আমি যাই করব তুমি শুধু আমাকে সাপোর্ট করবে, প্লিজ মা। তোর আশাতেই আমি বুঝতে পেরেছি যে তোর কোনো কিছু একটা আবদার থাকবে। তা এত ঢং না করে বলে ফেল, তোর কি আবদার? মা আমি কয়েকদিনের জন্য একটু বেড়াতে যেতে চাই। বেড়াতে বলতে বন্ধুদের সঙ্গে ঘুরবো কয়েকদিন। প্লিজ মা, তুমি বাবাকে একটু ম্যানেজ করে নাও। সামনে তোর ইয়ার চেঞ্জের পরীক্ষা, আর তুই এখন বলছিস কয়েকদিনের জন্য বেড়াতে যাবি? তোর কয়েকদিন বলতে তো এটা অনেক দিন বোঝায়। তুই স্পেসিফিক করে বল, কয়েকদিনের জন্য যাবি? এই ধরো 15 দিনের জন্য বেড়াতে যাব। প্লিজ মা, তুমি একটু বাবাকে ম্যানেজ করে নাও। আমি যে তোমার একমাত্র ছেলে, লক্ষ্মী মা আমার। কিন্তু তোর পরের দিন তো 15 মাস লেগে যেতে পারে। তোকে আমি এখন আর বিশ্বাস করছি না। তুই আমাকে সত্যি করে বল, তুই আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছিস? মা আমি তোমার কাছে গিয়ে কোনো কিছু লুকাই তুমি বলো? আমি শুধুমাত্র ঘুরতে যাব। আর তুমি তো আর একা থাকবে না। তুমি চাইলে তোমার আদরের বাতিজি মিমকে নিয়ে আসতে পারো। আমাকে গিয়ে নিয়ে আসতে হবে না, আমি নিজেই বাসায় চলে এসেছি। আন্টি, তোমাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়েছিল, তাই চলে আসলাম। বিড়ালের কথা বলতে না বলতে বিড়াল হাজির। আচ্ছা, তোর কি একটু লজ্জা শরম নেই? তোকে কি আমি দাওয়াত দিয়েছি আমাদের বাসায় আসার জন্য? তোকে কেন দাওয়াত দিতে হবে? আমি আমার আন্টির বাসায় আসবো, এতে তুই বলার কে? আন্টি, তোমাকে অনেক খবর দেওয়ার আছে। চলো সবাই, চলো বসে বসে তোমাকে এক এক খবর দেই। এই বলে মিম মাকে সোফায় নিয়ে গেল আর দুজনে বসে গল্প করতে লাগলো। আর আমি তো বয়ে চুপ করে আছি। মিম হলো আমার মামাতো বোন। আমরা একই সঙ্গে পড়াশোনা করি। আমার রেজাল্টের খবর নিয়ে আসেনি তো। আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম। আর রুমে এসে শুয়ে শুয়ে ফোন টিপছি। আর বেশ কিছুক্ষণ পরে মা আমার রুমে আসলো, হাতে হয়তো আমার সার্টিফিকেট। মা আমাকে এসে বলতে লাগলো, শাহরিয়ার, আমি কি তোকে এই জন্য তোকে কলেজে পাঠাই? কলেজে গিয়ে বাজে বন্ধুদের সাথে মিশবি, আর পরীক্ষায় গিয়ে নকল করবি, রেজাল্ট খারাপ করবি? আজকে তোর বাবা আসুক। মা আমাদের ক্লাসের মধ্যে সবারই রেজাল্ট খারাপ হয়েছে, আর মিম রেজাল্ট ভালো করেছে। মিমের কি কোনো কাজ আছে নাকি? তাই তো মিম সারাদিন পরে আর ভালো রেজাল্ট করেছে। আমি কি তোকে বাড়িতে কোনো কাজ করতে দেই? আমার যত কষ্ট হোক, আমি তোকে কোনো কষ্ট করতে দেই না। বাজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি, আর বছর শেষে খারাপ রেজাল্ট নিয়ে বাসায় ফিরবি। মিম না থাকলে তো আমি কখনো জানতেই পারতাম না। তারপর মা আমাকে অনেক কথা বলে চলে গেল। একটু পর মিম চলে আসলো আর এসে দরজাটা হালকা চাপিয়ে দিল আর আমার কাছে এসে বলল, হাই জানু, কেমন আছো তুমি? কেমন দিলাম বাসটা? এখনো তো বাস খাওয়ার জন্য বাকি আছে। আগে আঙ্কেল আসুক, তারপর বাকিটা দেখা যাবে।
দেখ এভাবে আমাকে বাস দিস না প্লিজ। বাবা যদি আমার এই রেজাল্টের খবর জানে তাহলে আমাকে মেরেই ফেলবে। তুই যা বলবি আমি তাই করব। তুই ঠিক বলছিস তো? আমি যা বলবো তুই তাই করবি? ঠিক আছে, তাহলে আমার সঙ্গে তুই প্রেম করবি আজকে সারা রাত, বুঝতে পেরেছিস? দেখ মিম, আমি তোকে সেই ছোটোবেলা থেকে বোনের মতো মনে করি, কিন্তু তুই যেটা চাচ্ছিস সেটা কোনোদিনও সম্ভব না। এমনকি তোর জন্য আমার কোনো ফিলিংসও কাজ করে না। তাহলে কার জন্য ফিলিং কাজ করে? ওই অহংকারী মেয়ে মিথিলার জন্য? আমি না তোকে বলেছি তুই মিথিলার সঙ্গে কোনো কথা বলবি না? এখন থেকে শুধু আমার সাথে কথা বলবি আর শুধুমাত্র আমাকে ভালোবাসবি। দেখ আমি মেনে নিয়েছি মিথিলা একটু অহংকারী, তবে সেটা আমার ভালোবাসা দিয়ে তাকে আমার মতো বানিয়ে নেব, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমি তাকে অনেক ভালোবাসি, তার জন্য আমি সব কিছু করতে পারবো। সে ছোটোবেলায় মিথিলার মা মারা গিয়েছেন, আর সেই থেকে মিথিলা একটু এরকম হয়ে গিয়েছে। তুই কত বছর ধরে মিথিলাকে চিনিস? আমি তো তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, অথচ তুই আমার ভালোবাসার কোনো দাম দিলি না। এই 1 বছর হলো তুই মিথিলাকে পছন্দ করিস আর তার জন্য এতটা পাগল হয়ে গেছিস। দেখ ভালোবাসা হঠাৎ করে সৃষ্টি হয়, আর মিথিলার জন্য আমার অনেক ফিলিংস কাজ করে, সেটা আমি তোকে কখনোই বোঝাতে পারবো না। তোকে আমি ওইভাবে কখনো ভেবে দেখিনি, তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি। আমি তো অন্য কাউকে চাই না, আমি তো শুধু তোকে চাই। তোর জন্য আমি মিথিলার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছি। আমি ওর সঙ্গে কখনো কথা বলি না, তুই একটু বুঝতে চেষ্টা কর। দেখ আমার আর তোর সঙ্গে কথা বলতে কোনো ইচ্ছা করছে না, তুই তোর রুমে যা আর গিয়ে রেস্ট কর, আমাকে আমার মতো থাকতে দে। আমি আর কোনো কিছু শুনতে চাই না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু করতে বাধ্য হব। তুমি নিজেও জানো না যে আমি কি করতে পারি। আমিও তোমাকে ভালো থাকতে দেব না, বলে দিলাম। দেখ মিম, জোর করে কোনো সময় ভালোবাসা হয় না, বুঝতে পারছিস তুই? এখন আমার রুম থেকে বেরিয়ে যা, আর আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবি না। তোর ব্যবহার দিন দিন এতটা খারাপ হয়ে যাবে, এটা আমি কখনো কল্পনা করিনি। আমি যে তোকে না পাই তাহলে আমি কাউকে বলতে দিব না, এটা মনে রাখবি। আর এই জন্য আমি সকল কাজ করতে পারবো, আমার কাছে একটু খারাপ লাগবে না। আমি কোনো উপায় না পেয়ে মিমকে একটা থাপ্পড় মেরে দিলাম। তারপর মিম কান্না করতে করতে আমার রুম থেকে বেরিয়ে গেল, আর আমিও ফোন টিপতে লাগলাম। তারপর আমি রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম, আর কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। পরদিন সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন আমি সামনের দিকে তাকিয়ে দেখি বাবা মা মিম মামা মামি সবাই আছে। আমি ওদিকে দেখে একটু অবাক হলাম, আর তখন মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুই যদি মিমকে এতটাই ভালোবাসিস তাহলে আমাকে বলতে পারতি, আমি নিজেই তোদেরকে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তুই বিয়ের আগে দুজন একই রুমে থাকাটা কি খুবই দরকার ছিল? মা তুমি কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর দুজনে একই রুমে থেকেছি মানে আমি তো আমার রুমে থেকেছি। তুই যদি তোর রুমে একাই শুয়ে থাকিস তাহলে আমি সকালবেলা রুমে এসে দেখি তোর পাশে মিম শুয়ে আছে। আমার তো ভাবতেও গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমার ছেলে এরকম একটা কাজ করতে পারবে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মা তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে কি কি বলছো এসব? তাছাড়া তুমি কি আমাকে বিশ্বাস করো না যে আমি এসব করতে পারি না? আচ্ছা ঠিক আছে, এখন আর কি হবে এসব বলে? বিয়ের জন্য তৈরি হ, আজকেই তোদেরকে বিয়ে দিয়ে দিব, তাহলেই ঝামেলাটা শেষ। আর কেউ জানতে পারবে না, কেউ জানলে সমাজের মুখ দেখাতে পারবো না। তারপর বাবা আমাকে বেশ অনেক কথা বলল আর চলে গেল। আমি তো হয়ে দাঁড়িয়েছিলাম, কোনো কিছুই যেন বুঝতে পারছিলাম না। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম আর একটা প্ল্যান করলাম, আমাকে বাসা থেকে পালিয়ে যেতে হবে যে করেই হোক। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, তারপর মায়ের কাছে চলে আসলাম আর মাকে বললাম, মা যেহেতু আমরা একটা ভুল করেই ফেলেছি আর তুমিও তো বলছো যে আমাদেরকে আজকে বিয়ে দিয়ে দেবে, তাহলে কিছু তো মার্কেট করা দরকার। তার জন্য যদি কিছু টাকা দিতে তাহলে ভালো হয়। সত্যি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো? আসলে আমি কখনো কল্পনা করতেও পারিনি তুমি আমাকে এত সহজে বিয়ে করতে রাজি হয়ে যাবে। সত্যি আমি আর কিছু চাই না। চান্দু, তুমি যে আমার বাবার সম্পত্তি থেকে আমার প্রেমে করেছো এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। না হলে তোমার মতো মেয়ে আমার সাথে, এটা তো কোনোভাবে মিলছে না আমার সঙ্গে। আমি কথাটা মনে মনে বলছি আর একা একা হাসছি। একটু পর মা আমাকে টাকা দিয়ে বলল, আচ্ছা, তুই যেহেতু মার্কেট যাচ্ছিস তাহলে মিমকে নিয়ে যা,
মিমেরও তো কিছু কেনাকাটা থাকতে পারে, তাই না? আর তোর সব বন্ধু বান্ধবদের বলে দিস, সবাই যেন আসে। না, এখন মিমের যাওয়ার দরকার নেই। আমি এখন রাজুকে নিয়ে মার্কেটে যাব। তোমাকে এত কিছু নিয়ে ভাবতে হবে না। তাছাড়া মেয়ে তো কেনাকাটা আছে। আমি না হয় মেয়ের জন্য মার্কেট করে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুই যেহেতু নিতে চাচ্ছিস না, মিম, তুই তোর কি কি লাগবে এটা শাহরিয়ারের কাছে লিস্ট করে দে। শাহরিয়ার তোকে এনে দিবে। আর তুই একটু আমার কাজে হাত লাগা। এখন থেকে তো বাড়িটা তোকে দেখতে হবে, তাই না? তারপর আমি মায়ের কাছ থেকে টাকা নিলাম 20,000, আর আমার কাছে ছিল 5,000-এর মতো। এগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম আর রাজুকে কল দিয়ে দোকানে আসতে বললাম। আর একটু পর রাজু চলে আসলো আর আমি রাজুকে সব কিছু খুলে বললাম। আর সব কিছু শুনে রাজু আমাকে বলতে লাগলো, হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। মিম তোর মামাতো বোন হলেও ওর চরিত্র খুব খারাপ। ও তুষার নামের একটা ছেলের সঙ্গে রিলেশনে আছে। সেই ছেলেকে হয়তো ধোকাও দিয়েছে আমার মনে হয়। আরও একটু লোভী, তার জন্য তোকে এই অবস্থা করেছে। তুই তাড়াতাড়ি বাসা থেকে পালিয়ে যা। দোস্ত, মিথিলা একটু অহংকারী হলেও কিন্তু মিথিলাদের মধ্যে এরকম লোভ জিনিসটা নেই। আমি মিথিলাদের বাসায় কাজের লোক হয়ে যাব। তুই একটু ম্যানেজ করে নিস। আর আমি যে ওদের বাসায় থাকবো এটা কাউকে জানাবি না। আর তোকে যে কাজটা দিয়েছিলাম, এই কাজটা করেছিস? আমি কাজটা করেছি, মানে একটু পরে হয়তো ওদের বাসার লোক তোর সঙ্গে এসে দেখা করবে। ওয়েট কর। আমি এই কথা বলতে না বলতেই ছেলেটা এসে হাজির। তারপর আমি বললাম, শোনো, ও হচ্ছে শাহরিয়ার, যেটা তোমার বিপরীতে মিথিলাদের বাসায় উঠবে। কিন্তু ভাই আমি তো গরিব, আমি এটা দিয়ে আমার চলতে হয়। মূর্খ সূক্ষ্ম মানুষ, আমাকে তো কেউ কাজ দেবে না। তোমার এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি এই যে এই ঠিকানায় যাবে আর গিয়ে বলবে যে রাজু পাঠিয়েছে, তাহলেই তোমার চাকরি হয়ে যাবে। পিয়নের চাকরি, অনেক ভালো বেতন। তুমি ওখানে ভালো থাকবে। শাহরিয়ার ছেলেটাকে 3,000 টাকা দিয়ে দে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কিন্তু ভাই, আপনারা আমার জন্য এত কিছু কেন করলেন? এটা তো বললেন না আমাকে। এসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিলাম তুমি বাসায় সেভাবে বলে এসেছো তো। হ্যাঁ ভাই, আপনি যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছিলেন আমি ঠিক সেভাবেই বলে এসেছি। আর বলেছি আমি আর কোনোদিন আপনাদের চাকরি করব না। ঠিক আছে, তাহলে তুমি এখন যেতে পারো। আর কোনো সমস্যা হলে তোমাকে কল দিবে। আমি আছি তোমার জন্য। তারপর ছেলেটা আমাকে সালাম দিয়ে চলে গেল। আর আমি শাহরিয়ারকে বললাম, তোর জন্য তো সব কিছুই করে দিলাম। এখন শুধু তোর বাসায় এন্ট্রি নেওয়ার পালা। তা ওখানে গিয়ে কি সব কিছু গুলিয়ে ফেলবি নাকি ভালোভাবেই করবি? আরে ভাই, তোর কি আমার উপর কোনো বিশ্বাস নেই? তুই দেখ আমি কিভাবে ওদের বাসায় এন্ট্রি নেই। আর ভালোবাসার একটা পাওয়ার আছে, তুই এসব বুঝবি না। আগে কাউকে ভালোবাস, তারপর বুঝতে পারবি। তারপর আমি রাজুর সঙ্গে কিছু কথা বলে সেখান থেকে চলে আসলাম আর ছদ্মবেশ নিয়ে মিথিলাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর মিথিলাদের বাসার সামনে চলে আসলাম আর গেটের সামনে দাঁড়িয়ে আছি। তখন মিথিলা বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে। আর বেশ ঘন্টাখানেক অপেক্ষা করার পর মিথিলা গাড়ি থেকে নামলো আর আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে মিথিলা দাঁড়িয়ে গেল। আর আমি বলতে লাগলাম, ম্যাডাম, আমি খুব গরিব, এই দুনিয়ায় তেমন কেউ নেই। ইন্টার পাস করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো চাকরি হচ্ছে না। তাই যদি কোনো একটা চাকরি দিতেন আমার জন্য খুবই ভালো হতো। ও আচ্ছা, তুমি এখানে ওয়েট করো, আমি বাবার সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাচ্ছি। আমাদের বাসার ছেলেটাও তো চলে গেছে। আচ্ছা, তুমি বাসায় কাজ করতে পারবে তো? এই যেমন ধরো ড্রাইভিং, টুকটাক বাসার কাজে হেল্প করা, মানে পুরো পরিবারের দায়িত্ব নিতে পারবে। তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে আমার। আমি মিথিলার ব্যবহার দেখে বেশ অবাক হচ্ছি, কারণ মিথিলা সবার সঙ্গে তুতুকারি করে কথা বলে, কিন্তু আমার সঙ্গে কেন তুমি করে কথা বলছে? হয়তো মিথিলার এখন মনটা ভালো আছে, তার জন্য আমার সঙ্গে এমন ভালো ব্যবহার করছে। আচ্ছা দেখি পরে কি বলে। তারপর আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম আর মিথিলা আমার এখান থেকে চলে গেল। মিথিলা গিয়ে দেখে ওর বাবা আম বাগানে বসে আছে আর মিথিলা তার বাবাকে গিয়ে বলে, বাবা, আমাদের বাসায় কাজের লোকটাও তো চলে গেছে। তাছাড়া নিজে নিজে ড্রাইভিং করতে তো অনেক কষ্ট হয়, তার জন্য একটা ছেলেকে আমি ঠিক করেছি। তুমি কি ছেলেটাকে রাখবে? ঠিক আছে, তোর কাছে যা ভালো মনে হয় তুই তাই কর। এটা যদি ভালো হয় তাহলে তো আমারও অনেক উপকারে আসবে। অফিসে যেতে আসতে অনেক সমস্যা হয়। ঠিক আছে বাবা, আমি তোমার কাছে ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ওর সঙ্গে কথা বলো। আর আমি উপরে যাচ্ছি। এবার আমি গেটের কাছে চলে আসলাম।
আর ছেলেটাকে বললাম যে বাগানে বাবার সঙ্গে কথা বলতে। এই বলে আমি উপরে চলে আসলাম। উপরে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এদিকে আমি আরমান সাহেবের সামনে চলে আসলাম আর এসে সালাম দিলাম। তারপর আরমান সাহেব আমাকে জিজ্ঞেস করলো, তা তোমার বাসায় কে কে আছে আর পড়াশোনা কোন পর্যন্ত করেছে? তোমাকে দেখে তো ভালো ঘরের ছেলেই মনে হচ্ছে। আসলে আমি গ্রাম থেকে এসেছি। আমি ইন্টার পাস করেছি, কিন্তু কোনো চাকরি নেই এই ঢাকা শহরে। তার জন্যই আর কি অবস্থা। আসলে ঢাকা শহরে চাকরি নিতে গেলে যে টাকার প্রয়োজন হয় সেটা আমি জানতাম না। হ্যাঁ, সবই বুঝতে পারলাম। তবে তোমাকে দেখে শিক্ষিত মনে হচ্ছে। ভালো। তার ড্রাইভ করতে পারো? আর রান্না বান্না কিছু পারো? কারণ আমাদের এখানে এগুলোই করতে হবে তোমায়। জি, আমি ড্রাইভিং করতে পারি। আসলে আমার একটা বন্ধুর গ্যারেজ ছিল, তো ওখানে আমি ড্রাইভিং শিখেছি। আর রান্না বান্না মোটামুটি পারি। ঠিক আছে, তাহলে তোমার বেতন প্রথম মাস থেকেই 10,000 টাকা। মন দিয়ে কাজ করবে আর আমার মেয়ের দিকে খেয়াল রাখবে। আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। এই নাও গাড়ির চাবি, আর বাসাটা ভালো করে দেখে চিনে নাও আর কাজ শুরু করো। তারপরে আমি সেখান থেকে এসে বাড়ির ভিতরে চলে গেলাম। আর ভিতরে এসে বাসাটা ভালো করে দেখতে লাগলাম। বাসাটা দেখে ভালোই লাগলো, তবে আমাদের বাসা থেকে একটু ছোট। তারপর ঘুরতে ঘুরতে আমি মিথিলার রুমের সামনে চলে আসলাম আর দেখলাম বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে আর হেডফোন দিয়ে গান শুনছে। আমাকে দেখে মিথিলা বলল, আয় ছেলে, এদিকে আয়। তখনই ছেলেটা আমার কাছে এসে সামনাসামনি দাঁড়ালো। তারপর আমি বললাম, তোর নামটা যেন কি? জি, আমি শাহরিয়ার। আচ্ছা, আপনাকে আমি কি বলে ডাকবো? আপু বলে ডাকবো নাকি ম্যাম বলে ডাকবো? তোর যেটা খুশি সেটাই আমাকে ডাকিস, কোনো সমস্যা নেই। তবে কখনো বেয়াদবি করিস না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর বাসাটার দিকে খেয়াল রাখবে, আর কোনো জিনিস চুরি করবি না, খবরদার। ম্যাম, আমরা গ্রামের মানুষ হতে পারি, কিন্তু বিশ্বাসঘাতক না। শিক্ষিত লোকদের মধ্যে অনেক চোর আছে যারা একটি কলমের সাহায্যে কোটি কোটি টাকা নিয়ে যায়। কিন্তু আমরা তো আর সেটা না। সমাজে তাদেরই দাম আছে, কিন্তু আমাদের দাম নেই। এই কথা বলতেই মিথিলা কোনো রিয়েক্ট করলো না। তারপর আমিও সেখানে দাঁড়িয়ে রইলাম। আর একটু পর মিথিলা বলল তার জন্য কফি বানিয়ে নিয়ে আসার জন্য। আর আমিও রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে কোনো কিছু বুঝতে পারছি না কিভাবে কি করব। তারপর পকেট থেকে ফোনটা বের করে কিভাবে কফি বানাতে হয় সেটা বানাতে লাগলাম। তারপর আমি একটু খেয়ে চেক করলাম কফিটা ভালো হয়েছে কিনা। দেখলাম মোটামুটি ভালোই বানাতে পেরেছি, কারণ প্রথম দিনই যদি খারাপ করি তাহলে চাকরিটা এখনই মনে হয় চলে যাবে। তারপরে আমি কফি বানিয়ে মিথিলাকে দিলাম, আর মিথিলা কফি খেয়ে বলতে লাগলো, তুই তো মোটামুটি ভালোই কফি বানাতে পারিস, আর একটু ভালো হতে হবে। ঠিক আছে, তুই এখন এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। আমি সেখান থেকে চলে আসলাম আর লুকিয়ে লুকিয়ে মিথিলাকে দেখতে লাগলাম। আর মিথিলার দিকে যতবারই তাকিয়ে থাকি ততবারই কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। আমার কোনো কিছুই যেন মনে থাকে না। ওর প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করে। তারপর আমি সেখানে কিছুক্ষণ থেকে বাসাটার মধ্যে ভালো করে ঝাড়ু দিতে লাগলাম। এই কাজ আমি স্বপ্ন কোনোদিন করিনি, সেটা আজকে আমার করতে হচ্ছে। একটু পর মিথিলার বাবা আরমান সাহেব এসে আমাকে দেখলো আমি কাজ করছি। তারপর আমি আমার নিজের কাজ করতে লাগলাম আর ফোনটা বন্ধ করে রাখলাম যেন মা আমাকে ফোন না দিতে পারে। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাতের বেলা আমি একা একা শুয়ে আছি। খুব মনে হচ্ছে মায়ের কথা, কিন্তু কিছুই করার নেই। হঠাৎ মনে হলো মিথিলার কথা। আমি মিথিলার রুমের সামনে গেলাম আর গিয়ে দেখি রুমের দরজাটা হালকা চাপানো। আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম মিথিলা শুয়ে শুয়ে কান্না করছে। আমার ভিতরে একটা খটকা লাগলো, মিথিলা কেন কান্না করছে? মিথিলার কান্না যেন আমার কোনো কিছুতেই সহ্য হচ্ছে না। হঠাৎ করে মিথিলা একা একাই বলতে লাগলো, মা, এখন আমি তোমাকে ভুলতে পারিনি। তুমি প্লিজ আবার ফিরে এসো। আমার যে আর একা এখানে আর ভালো লাগে না। আমার যে দম বন্ধ হয়ে আসে। তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসে না। বাবা সব সময় তার অফিস নিয়ে ব্যস্ত থাকে, আমাকে সময় দেয় না। মা, আমি আর এভাবে নিতে পারছি না। একা একা আর ভালো লাগছে না আমার। এদিকে আমি দাঁড়িয়েছিলাম আর তখনই আমার ধাক্কা লেগে ফুলের টপটা হালকা শব্দ করে ওঠে। আর তখনই মিথিলা পিছনের দিকে উঠে আমার সামনে আসলো আর এসে জিজ্ঞেস করলো, কী রে, তুই এত রাতে এখানে? তোকে তো আমি ঘুমাতে বলেছিলাম। তুই এখনও না ঘুমিয়ে এখানে কি করছিস? কোনো কিছু চুরি করার মতলব করছিস না তো? না, আসলে ম্যাম পানি খাওয়ার জন্য এখানে আসছিলাম। আর সেদিকে আপনি শুয়ে শুয়ে কান্না করছেন। আর তখনই আমার সঙ্গে
ফুলের টেবিলটার একটু ধাক্কা লাগে। আপনি কেন কান্না করছেন? তখনই কোনো কিছু না বলে মিথিলা আমাকে একটা থাপ্পড় মারলো আর আমাকে রাগী কণ্ঠে বলতে লাগলো, আমি কি সেটা তোর কাছে জবাব দিব? ফকিন্নির বাচ্চা, যা তো এখান থেকে। আমার এখন কোনো কিছু ভালো লাগছে না, আর আমার ব্যাপারে কোনো কিছু নাক গলাবি না, বলে দিচ্ছি। এই বলে মিথিলা রুমিকে দরজা লাগিয়ে দিল। আমি মিথিলার কাছ থেকে এমন কিছু পাবো এটা আমি একটু আন্দাজ করেছিলাম। তারপর আমি কোনো কিছু না ভেবে আমিও আমার জায়গায় এসে শুয়ে পড়লাম। আর শুয়ে শুয়ে ভাবছি, হয়তো মিথিলার মনটা এখন ভালো নেই। তার মায়ের জন্য, তার জন্য আমার সঙ্গে এই ব্যবহার করেছে। আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম যেন আমারই হয় মিথিলা। তারপর আমি রাজুকে কল দিলাম। আর কিছুক্ষণ কল হওয়ার পর রাজু গুম গুম কণ্ঠে আমাকে বলতে লাগলো, কিরে ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? এভাবে আমাকে ঘুম থেকে জাগানোর মানে কি ভাই? রাত 3টার সময় ঘুমিয়েছিলাম, বল কি বলবি? ভাই তুই তাড়াতাড়ি উঠ আর রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তাটা নিয়ে আয়, তাড়াতাড়ি করে। একটু নাস্তা দেরি হলে তাহলে কিন্তু আমি এখানে দড়া খেয়ে যাব। আমি কিন্তু রান্না করতে একটু পারি না। আর আমি এখন আছি রান্নাঘরে। আর রান্নাঘরে আটা আছে, আলু আছে আর কলা আর কিছু ফলমূল আছে। তুই এগুলোর মধ্যে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসবি। আমার কাছে এখন কোনো টাকা নেই, তুই বিকাশে টাকাটা দিয়ে দে, আমি নাস্তা করে আসছি। আর তুই এক কাজ কর, ওখান থেকে ডিম ভাজি করতে থাক। আর এভাবে তো আর প্রতিদিন সম্ভব হবে না, সময় পেলে ইউটিউব থেকে রান্না করাটা শিখে নিস। যতদিন মিথিলা রাজি না হয় ততদিন তো তোকে এসব রান্না বান্নার কাজ করতে হবে। তারপর আমি কল কেটে দিয়ে বিকাশ থেকে রাজুকে টাকাটা পাঠিয়ে দিলাম আর ওয়েট করতে লাগলাম রাজুর জন্য। একটু পর রাজু নাস্তা নিয়ে আসলো আর আমি পেছনের দিকে বারান্দা দিয়ে খাবারগুলো নিলাম আর রাজুকে বিদায় দিয়ে দিলাম। তারপর আমি খাবারের প্যাকেটগুলো বাইরে ফেলে দিলাম আর সব কিছু গুছাতে লাগলাম। তারপরে আমি টেবিলে নাস্তাটা সাজিয়ে দিলাম আর একটু পর আরমান সাহেব নাস্তা করতে আসলো আর টেবিলে খাবার দেখে আমাকে বলতে লাগলো, বাহ, তুমি তো বেশ ভালোই খাবার রান্না করতে পারো। এখন খেয়ে দেখি তোমার খাবারগুলো কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে এই জন্য তুমি টিপস পাবে। হ্যাঁ রে ভালোবাসা, তোর জন্য আমি এখনও রান্না বান্না করতেছি। আর এই আরমান সাহেবের মতো লোক আমাকে টিপস দেওয়ার কথা বলে। কথাগুলো আমি মনে মনে বলতে লাগলাম। আর একটু পর আরমান সাহেব খেয়ে আমাকে বলল, মাশাআল্লাহ, তোমার খাবারগুলো অনেক ভালো লেগেছে আমার। এই নাও 500 টাকা, ভালো মতো কাজ করো, আরো পাবে। আর এখন গিয়ে মিথিলাকে ডেকে দাও, বলো যে আমি ডাকছি। আমি মিথিলার কথা শুনে খুশি হয়ে গেলাম। মিথিলাকে সকাল সকাল দেখতে পারবো, এটাই অনেক। তারপর আমি মিথিলার রুমের সামনে চলে আসলাম আর এসে মিথিলাকে ডাকতে লাগলাম। একটু পর বের হয়ে আসলো আর আমাকে ঘুম ঘুম চোখে বলতে লাগলো, কিরে, তোর সাহস তো কম না? তুই আমাকে এত সকালে ঘুম থেকে তুলেছিস? তোর কি রাতে থাপ্পড় খেয়েও এখনও শিক্ষা হয়নি? আমি না বলেছি যে আমার ব্যাপারে নাক গলাবি না? তুই তবুও আমার কথা অমান্য করছিস। আসলে সরি ম্যাম, আমার কোনো দোষ নেই। আসলে স্যার বলেছিল আপনাকে ডাক দেওয়ার জন্য, তাই আমি আপনাকে ডাক দিয়েছি। স্যার আপনার জন্য নাস্তার টেবিলে ওয়েট করছে। ও আচ্ছা, তুই যা তোর স্যারের কাছে, আমি একটু পরে ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম কলেজের জন্য। আমি খাবার টেবিলে এসে দেখি বাবা নাস্তা করছে। আমি বাবার সাথে বসে নাস্তা করতে লাগলাম আর টুকটাক বাবার সঙ্গে কথা বলতে লাগলাম। আর তখন বাবা বলল, শাহরিয়ার, তুমি মিথিলাকে কলেজে নামিয়ে দিয়ে আমার অফিসে চলে আসবে। আমার কিছু ফাইল আছে, ওগুলো তোমার বাসায় নিয়ে আসতে হবে। বাবা, এই ছেলেটাকে এত বড় কাজ দেওয়া উচিত হবে না। এটা কি শুধু আমার কাছে থাকবে? দেখো না তোমার কত শত্রু। যদি আমার উপর কোনো অ্যাটাক হয় তখন কি করবে? তার চেয়ে ভালো ও আমার বডিগার্ড হিসেবে থাকুক। ঠিক আছে, তোর যেমন ইচ্ছে, তুই যেমন চাইবি তেমনই হবে। আর শাহরিয়ার, এই জন্য তোমাকে আরো 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো। তুমি বাসায় আর মিথিলার বডিগার্ড হিসেবে কাজ করবে। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। আর তখনই স্যার আমাকে বলল নাস্তা করে নেওয়ার জন্য। আমি নাস্তার টেবিলে বসবো আর তখনই মিথিলা আমার দিকে রাগে চোখে নিয়ে তাকিয়ে আছে। তারপর আমি স্যারকে বললাম, স্যার আমি টেবিলে তো কখনো বসে খাইনি, তার চেয়ে ভালো আমি নিচে বসে খাচ্ছি, কোনো সমস্যা নেই। তারপর আমি নাস্তাটা নিয়ে নিচে বসে খেতে লাগলাম। তারপর আমি নাস্তা করে রেডি হয়ে গাড়ি বের করলাম। আর একটু পর মিথিলা আসলো। আজকে কালো শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে কাচের চুড়ি আর ব্লাউজ। আমি মিথিলাকে দেখে আবারও ক্রাশ খেলাম। মিথিলা এসে গাড়িতে বসে পড়লো আর আমিও গাড়ি চালাতে লাগলাম। আর একটু পর যেতেই আমি জিজ্ঞেস করলাম,
কোথায় যাব? আর তখন মিথিলা আমাকে বলল, এখন পার্কে নিয়ে চল, পার্কে একটা কাজ আছে, ওখানে কাজটা শেষ করে তারপর কলেজে যাব। আর আমি যে পার্কে গিয়েছি এটা বাবাকে বলবি না, যদি বলিস তাহলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তারপর আমি আর কোনো কথা না বলে মিথিলাকে পার্কে নিয়ে যেতে লাগলাম। আর মিথিলা পার্কে এসে আমাকে সাইডে দাঁড়াতে বলল, আর আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। মিথিলা তার নিজের মতো করে হেঁটে যাচ্ছে, সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে, যেটা আমার একদম সহ্য হচ্ছে না। আমি চাই না আমার প্রিয় মানুষটাকে কেউ দেখুক আমি ছাড়া। মিথিলা গিয়ে একটা ছেলের পাশে বসলো, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দূর থেকে দেখছি যে ছেলেটা বারবার মিথিলার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মিথিলা এড়িয়ে যাচ্ছে। তার মানে মিথিলা এই ছেলেটাকে ভালোবাসে। এই ছেলেটার সম্পর্কে আমার খবর নিতে হবে। তারপর আমি কয়েকটা ছবি তুলে রাজুকে পাঠিয়ে দিলাম, আর রাজুকে ফোন করে বললাম, রাজু আমি তোকে দেখ মেসেঞ্জারে কিছু ছবি পাঠিয়েছি, আর তুই এই ছেলেটার খবর আমাকে এনে দিবি, আর এই ছেলেটা যেন মিথিলার সঙ্গে আর মিশতে না পারে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তুই কোনো টেনশন নিস না। আর আন্টি আমাকে ফোন করেছিল, বারবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি সোজা বলে দিয়েছি আমি তোর খবর কিছুই জানি না। তুই কোন এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছিস। মিম কিন্তু তোকে খোঁজার চেষ্টা করছে। মিম যদি আবার নিজের সঙ্গে কথা বলা শুরু করে তাহলে কিন্তু তুই ফেঁসে যাবি। তাই সাবধানে ভুলেও কলেজের দিক থেকে আসিস না। আরে ভাই তুই এত কিছু টেনশন নিস না। আমি যদি এখন মিমের সামনেও যাই না, তবুও মিম আমাকে একটু চিনতে পারবে না, যদি যদি না আমার কণ্ঠস্বর ভালো করে না শুনে। তাছাড়া আমি আজকে জানতে পারলাম যে মিথিলা কলেজ থেকে ট্রান্সফার নিয়েছে অন্য কলেজে। এটার জন্য আমার অনেক সুবিধা হয়। যদি আমাদের কলেজই হতো তাহলে তো আমি এই ছেলেটাকে খুব ভালো করে চিনতাম। তাহলে তো তোর জন্য বেশ সুবিধা হয়েছে, কিন্তু আমি আন্টিকে যে কি বলবো সেটাই তো আমি বুঝতে পারছি না। মিম অলরেডি পাগলের মতো হয়ে গেছে। তবে সবটাই যে অভিনয় এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আন্টিকে কি করে আমি বুঝাবো? শুধু সময়ের অপেক্ষা কর, একটা কথা মাথায় রাখবি যে চোরের 7 দিন হলেও গৃহস্থের একদিন। একদিন সবার কাছে মিমের মুখোশ খুলে যাবে। তারপর আমি আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর ওদিকে মিথিলা আর ছেলেটা কথা বলছে। মিথিলা, তুমি কি আমার কথাগুলো বুঝতে পারছো না? আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন। আমি নতুন বাইক কিনবো। আমি এই বাইক দিয়ে চলাফেরা করতে পারবো না। আমার স্ট্যাটাস আছে না একটা, বাবার কাছে বলেছি, কিন্তু বাবা বলেছে যে কিছুদিন পর দিবে। রায়হান, তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমারও তো আমার বাবার কাছ থেকে নিতে হবে নাকি? আমার বাবাকে আমি কি বলে টাকাটা নিব বলো? তাছাড়া আমি এটা বলছি না যে আমি তোমাকে দিব না, আমি তোমাকে ভালোবাসি এবং সব কিছুতেই তো তোমাকে দিব, তাই না? আর আমার যা কিছু আছে সবই তো তোমার। আমার সকল বন্ধু বান্ধবরা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে রুমমেট করে। আমি তোমাকে এতবার বলেছি যে চলো আমরা দুজনে মিলে রুমমেট করি, অনেক মজা হবে, তুমি অনেক মজা পাবে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। দেখো, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তুমি জানো যে আমি অন্য মেয়েদের মতো নই। তোমার যেহেতু এত শখ, তাহলে আমাকে বিয়ে করে নাও। আমার বাবার কাছে তুমি প্রস্তাব পাঠাও, বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। বিয়ে কি এত তাড়াতাড়ি করতে হবে নাকি? বিয়ে তো আরও পরেও করা যাবে নাকি? তার আগে চলো আমরা একটু ওয়েট করি। আমাকে তো তুমি অনেক বিশ্বাস করো। হ্যাঁ, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু আমার কাছে তোমার মূল্যটা অনেক বেশি। কিন্তু এটাও কথা সত্য যে একটা মেয়ের কাছে তার ইজ্জত অনেক দামি। একটা জিনিস বিয়ের আগে এসব করাটা পাপ। তুমি এমন আনস্মার্ট মেয়েদের মতো কথা বলছো কেন? ইদানিং এটা ফ্যাশন হয়ে গেছে, বুঝতে পারছো না? তুমি কি এখনও সেই আগের যুগেই পড়ে আছো? তোমাকে তো আমি আগে এমন দেখিনি। তোমার কথায় আমি এভাবে স্মার্ট হয়ে চলাফেরা করি, কিন্তু আমার কাছে জানি এটা কেমন লাগে। আমার দিকে সবাই হা করে তাকিয়ে থাকে, সেটা আমার মোটেও পছন্দ হয় না। আরে তোমার পেট অনেক সেক্সি তো, তাই তোমাকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখে। আর এখনকার এটা ফ্যাশন হয়ে গেছে। দেখো না, অনেক মেয়ে তো এভাবে চলাফেরা করে, ওদের তো কোনো সমস্যা হচ্ছে না। দেখো রায়হান, আমার কিন্তু মোটেও এসব পছন্দ না। আমার এখন কলেজে যেতে হবে, সামনে পরীক্ষা, তাই। এখন তো আমরা আর আসল কাজটাই করা হলো না। চলো একসাথে দুজনে ড্রাগস নেই, তোমার সকল দুঃখ কষ্ট ভুলে যেতে পারবে। এটা অনেক ভালো, তুমি একবার নিলে বারবার নিতে চাইবে। না, এসব নেশা জাতীয় দ্রব্য আমি নিতে পারবো না। তোমাকেও বলছি তুমি এসব নিও না, এসব অনেক খারাপ জিনিস। আমি কলেজে গেলাম, তুমি থাকো।
এভাবে আমি গাড়ির কাছে চলে আসলাম আর গাড়িতে উঠে পড়লাম। তারপর আমি শাহরিয়াকে বললাম কলেজে যাওয়ার জন্য। এদিকে আমি মিথিলার কথা মতো কলেজের দিকে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পর কলেজে চলে আসলাম। আর কলেজে এসে মিথিলা নেমে আমাকে বলল, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমার ক্লাস শেষ করে আসব। তাই বলে আমি ক্লাসে চলে আসলাম। আমি ক্লাসে এসে ক্লাস করতে লাগলাম আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। এদিকে আমি গাড়িতে বসে বসে মিথিলার জন্য অপেক্ষা করতে লাগলাম। আর তখনই আমাকে রাজু কল দিল। আর আমি কলটা রিসিভ করলাম। আর অবাস থেকে রাজু আমাকে বলতে লাগলো, দোস্ত, আমি ছেলেটাকে এই জায়গায় পেয়েছি। আমি পোলাপান নিয়ে দাঁড়িয়ে আছি। তুই একটু তাড়াতাড়ি এখানে আয়। আর তুই না আসলে বলে দে এখন কি করব। আমি আসলে এখানে সমস্যা হবে, আমাকেও চিনে ফেলবে। তুই একে জিজ্ঞেস কর যে ওখানে ও মিথিলার সঙ্গে কি কথা বলছে। আমি কাছে গিয়ে একটু একটু শুনতে পেয়েছিলাম, তবে ভালোভাবে বুঝতে পারিনি। ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞেস করছি ও কি কথা বলছে। আমার মনে তো হয় না ও মিথিলার সঙ্গে ভালো কথা বলেছে, কারণ ছেলেটা ড্রাগস নেয়। আমি তার পকেট থেকে ড্রাগস পেয়েছি। তারপরে আমি রাজুর সঙ্গে আরও বেশ কিছু কথা বলে কল কেটে দিলাম। আর ওইদিকে রাজু রায়হানকে বলতে লাগলো, দেখ, ভালোভাবে সবকিছু বলবে, না হলে তোকে এখানে মেরে ফেলে রাখলেও কেউ প্রতিবাদ করতে আসবে না। আমাদের তুই ভালো করে চিনিস। তারপর আমি সব কিছু বলে দিলাম, মিথিলার সঙ্গে যা কিছু বলেছি। তারপর আমি বললাম, ভাই আমাকে মাফ করে দেন, আমি আর কখনো মিথিলার সঙ্গে যোগাযোগ রাখবো না। যোগাযোগ তো পরের কথা, আগে আমার কথাগুলো শোন। তুই নিজের মুখে এগুলো স্বীকার করবি। আর জুবাইর, তুই এগুলো ভিডিও কর। তারপর ছেলেটা তাই করলো। তারপর আমরা ছেলেটাকে বাসায় পৌঁছে দিলাম। এরপর আমি শাহরিয়ারের ফোনে ভিডিওটা পাঠিয়ে দিলাম। এদিকে আমি রাজুর দেওয়া ভিডিওটা দেখছি। আর রাজুর ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেছে। মানুষ এতটা খারাপ হয় কী করে? এটা যদি মিথিলা জানতে পারে তাহলে কি হবে? এই কথা বলতে না বলতে মিথিলা ক্লাস শেষ করে এদিকে আসতে লাগলো। আর আমিও ফোনটা পকেটে রেখে গাড়িতে বসে রইলাম। ও এসে গাড়িতে বসে পড়লো। আর আমিও বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। আর মিথিলা চুপচাপ গাড়ি থেকে নেমে চলে গেল। আমিও গাড়িটা পার্ক করে ভিতরে আসলাম। আর এসে বাসার কাজ করতে লাগলাম। আর তখনই মাথায় একটা বুদ্ধি আসলো, এখন মিথিলাকে আরেকটু কষ্ট বাড়িয়ে দেওয়া যাক। আমি রাজুকে কল দিলাম। আর রাজু কিছুক্ষণ কল রিং হওয়ার পর কল রিসিভ করলো। আর আমি বললাম, মিথিলার ফোনে এই ভিডিওটা পাঠিয়ে দে। ওর এখন মন তেমন একটা ভালো নেই। আর এই সময় ভিডিওটা দিলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। কিন্তু দোস্ত, যা করছি সেটা দিয়ে সফল হতে পারবি তো নাকি? আর আমি মিমকে ধরা খাওয়ানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, তুই মিমকে মায়ের কাছে ধরা খাওয়ানোর ব্যবস্থা কর। আর মা যদি আমার কথা জিজ্ঞাসা করে তাহলে তুই বলবি যে শাহরিয়ার কোথায় গেছে সেটা তো আমাকে বলে যায়নি। আমি খবর পেলে আপনাকে ঠিকই বলবো। তারপর আমি রাজুর সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কাজ করতে লাগলাম। আর ওদিকে মিথিলা, আমি রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। কোনো কিছুই ভালো লাগছে না। কেন জানি মনে হচ্ছে রায়হান আমাকে ঠকাবে। আমি রায়হানকে অনেক বিশ্বাস করি। তখনই আমার ফোনে অন্য একটা আইডি থেকে একটা ভিডিও আসলো। আমি ভিডিওটা ওপেন করলাম আর আমি ভিডিওটা দেখতে লাগলাম। আর ভিডিওটা দেখে আমি যেন মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছি না। আর ভিডিওর নিচে লেখা, ম্যাম আমি আপনার ভালোর জন্য ভিডিওটা পাঠিয়েছি, আপনি এখনও সময় আছে, সাবধান হয়ে যান। এই লেখাটা লিখে আমাকে ব্লক করে দিল। আমি আর কোনো মেসেজের রিপ্লাই দিতে পারলাম না। আমি কোনো কিছুই বুঝতে পারছি না কে এই লোক যে আমার এতটা ভালো চায়। আচ্ছা যাই হোক, এই খোঁজ পরেও নেওয়া যাবে। কিন্তু ও রায়হান আমার সাথে এমনটা করতে পারলো? আমার বান্ধবীরা সবসময় না বলেছিল যে রায়হান একটা খারাপ ছেলে, তবুও আমি রায়হানের সঙ্গে রিলেশন করেছি। এই কথা বলতে না বলতে রায়হান আমাকে আবারও কল দিল। আমি কলটা রিসিভ করলাম আর আমি বললাম, রায়হান তুমি আমাকে শুধুমাত্র ব্যবহার করেছো, তাই না? আসলে আমি তোমাকে শুধুমাত্র ব্যবহার করেছি আমার প্রয়োজনের জন্য, কিন্তু তোমাকে আমি হোটেলে নিয়ে যেতে পারিনি। আমি আমার নিজের ভুল স্বীকার করছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে দাও। তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম আর তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি? আর তুই হঠাৎ করে এসব স্বীকার করছিস কেন? সত্যি করে বল, কি হয়েছে? আসলে তোমাকে একজন অনেক ভালোবাসে, আর আমিও এখন ভালো হয়ে যাব। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক বাজে বাজে কথা বলেছি। আমাকে মন থেকে মাফ করে দিও, আর কখনো তোমার সঙ্গে যোগাযোগ করব না। আমার কোনো কিছুই মাথা ঢুকছে না। কিভাবে কি হয়ে গেল? রায়হান খারাপ, সে চলে গেছে, এটা না হয় মেনে নিলাম, কিন্তু কে আমাকে আড়াল থেকে অনেক ভালোবাসে আমাকে তো সেটা জানতেই হবে।
এদিকে আমি রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে মিথিলার জন্য কফি নিয়ে আসলাম। আর দেখলাম চেয়ারে হেলান দিয়ে মিথিলা বসে আছে, হয়তো কোনো কিছু চিন্তায় আছে। আমি দরজার কাছ থেকে মিথিলাকে বললাম, ম্যাম আমি আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছিলাম, আপনি কি কফিটা খাবেন নাকি এখনো নিয়ে যাব? হ্যাঁ, কফিটা নিয়ে আয়। আমারও প্রচণ্ড মাথা ব্যথা করছে। কফিটা খাইলে হয়তো একটু ভালো লাগবে। তখন ছেলেটা আমাকে কফি এনে দিল। আর আমি বললাম, আচ্ছা শাহরিয়া, তুই কি কখনো কাউকে ভালোবেসেছিস? ম্যাম গরিবদের আবার ভালোবাসা হয়? ম্যাম আমি আপনাকে একটা কথা বলি, প্লিজ রাগ করবেন না ম্যাম। আপনি অহংকার জিনিসটা ছেড়ে দেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, সবাইকে ভালোবাসেন, আপনার মন সবসময় ভালো থাকবে। ম্যাম সম্পদ নিয়ে অহংকার করাটা কিন্তু ঠিক না। এমনও লোক আছে যারা অনেক সম্পদের মালিক, কিন্তু তারা শুধুমাত্র ভালো থাকার জন্য সাধারণভাবে চলাফেরা করে। আর আপনি যেভাবে চলাফেরা করেন এভাবে আপনাকে একটু ভালো দেখা যায় না, কারণ ইসলামের দৃষ্টিতে এটা হারাম। কোনো মুসলমান নারী এভাবে চলাফেরা করলে শুধুমাত্র তার নাম ছাড়া আর কিছুই হবে না। জানেন ম্যাম, ইসলামের স্টাইল হলো অনেক বড় এবং সুন্দর স্টাইল। আপনি যদি বোরকা পরে চলাফেরা করেন দেখবেন এটার উপর কোনো স্টাইল নেই। আর জীবনে এমন একজনকে ভালোবাসবেন যে শুধু আপনাকেই ভালোবাসবে, আপনার সম্পত্তিকে নয়। হয়তো আমার কথাগুলো এখন আপনার খারাপ লাগতে পারে, কিন্তু কথাগুলো একবার চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায়, তাহলে আপনি নিজেই উত্তরগুলো পেয়ে যাবেন। এ বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমি সেখান থেকে বের হয়ে এসে নিজের মতো করে কাজ করতে লাগলাম। আর ওদিকে মিথিলা কী ভাবছে আল্লাহ জানে। তারপর এভাবে সময়টা পার হয়ে গেল। আমি দুপুরের খাবার খাওয়ার জন্য ম্যামের রুমে গিয়ে দেখি ম্যাম শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে, যেটা আমার দেখে বেশি অবাক লাগলো, কারণ দুপুরবেলায় কেউ এভাবে শুয়ে আছে। আমি ভিতরে গিয়ে মিথিলার কপালে হাত দিলাম, আর কপালে হাত দিয়ে তো আমি অবাক, দেখলাম গায়ে অনেক জ্বর। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে রুমাল বিছিয়ে নিয়ে এসে কপালে দিয়ে দিলাম আর পাশে বসে রইলাম। আর তখন হঠাৎ করে মিথিলা আমার হাতটা শক্ত করে চেপে ধরলো আর তার বুকের মাঝে জড়িয়ে ধরলো। আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু মিথিলা আমাকে এত জুড়ে ধরেছে যেটা আমি পারছি না ছাড়াতে। তাছাড়া বেশি জোর করলে মিথিলার ঘুমটা ভেঙে যাবে। আমি সেখানে বসে রইলাম আর এভাবে সময়টা পার হয়ে গেল। হঠাৎ করে মিথিলার ঘুমটা ভেঙে যায় আর মিথিলা নিজে কীভাবে দেখে বেশ খানিকটা লজ্জা পায়, আর আমার দিকে একদিনে তাকিয়ে আছে। হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোকে দেখে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। তোকে দেখে না কাজের লোক মনে হচ্ছে না। তুই কে বলতো? এত সুন্দর চেহারা নিয়ে কেউ কাজ করে? ম্যাম আপনি যে কী বলেন না, আমার মতো গরিবের আবার চেহারা। আপনার মুখ থেকে এই প্রথম শুনলাম যে আমার এত সুন্দর চেহারা। ম্যাম আপনি শুয়ে থাকেন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। এ বলে আমি মিথিলার সামনের দিকে চলে আসলাম, কারণ আর একটু কথা বললেই মিথিলা হয়তো কিছু বুঝতে পারতো। তারপর আমি দোকানে চলে আসলাম, আর দোকানে এসে মিথিলার জন্য প্রয়োজনীয় ওষুধ নিলাম। তারপর আমি বাসায় এসে মিথিলার রুমে গেলাম আর মিথিলাকে বললাম, ম্যাম আপনার জন্য ওষুধগুলো নিয়ে আসছি, আপনি প্লিজ ওষুধগুলো খেয়ে নিন, তারপর আপনার জ্বরটা থাকবে না। মিথিলাও আমার কথার কোনো প্রতিবাদ করলো না, আমার কথা মতো ওষুধগুলো খেয়ে নিল। তারপর আমি মিথিলার কাছ থেকে চলে এসে নিজের কাজগুলো করতে লাগলাম আর ইউটিউব দেখে দেখে রান্না করতে লাগলাম। তারপর আমি রান্না করতে লাগলাম আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যার পর স্যার বাসায় চলে আসলো আর রাতের খাবার খেয়ে আমিও শুয়ে পড়লাম। কিন্তু মিথিলার জন্য আমার খুব টেনশন হচ্ছে। মিথিলা কি এখনও ঘুমিয়ে আছে নাকি এখনও জেগে আছে? আমি মিথিলাকে দেখার জন্য আবারও মিথিলার রুমের সামনে চলে আসলাম আর মিথিলাকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে। এটা দেখে মনটা অনেক শান্ত হলো। তারপরে আমিও এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নাস্তা বানাতে লাগলাম আর এভাবেই কয়েকটা দিন কেটে গেল। এখন মিথিলা আমার সঙ্গে আর খারাপ ব্যবহার করে না, এখন মোটামুটি বলা যায় বন্ধুর মতোই আছি আমরা। একদিন আমি মিথিলাকে নিয়ে বাসায় ফিরছিলাম আর হঠাৎ করে কয়েকটা ছেলে আমাদের রাস্তা আটকালো আর আমি কোনো কিছু বলছি না। ছেলেগুলো এসে মিথিলাকে বলতে লাগলো, তুই কি মনে করিস তোকে রায়হান ছেড়ে দেবে? এটা কখনোই হতে পারে না। তোকে আমরা এখন তুলে নিয়ে গিয়ে দর্শন করব। দেখি তোকে এখন কোন বাপে বাঁচায়। আরে ভাই একবার আমার দিকে দেখা, তারপর কথা বলিস। আর তোকে যে পাঠিয়েছে না তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বলিস, তাহলেই হবে, উত্তরটা পেয়ে যাবে। তুই কে রে? তুই আমাদের মাঝখানে কথা বলছিস? তুই ড্রাইভার আছিস, ড্রাইভারের মতো থাক। তোকে এখানে কে কথা বলতে বলেছে? কেন ড্রাইভাররা কি মানুষ নয়? দেখ উল্টাপাল্টা কিছু করার আগেই এখান থেকে চলে যা, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? তোর সাহস তো কম না। এই কে আছিস? একে গাড়ি থেকে নামা আর তাকে কিছু আদর যত্ন করে দে।
তার মানে তোদেরকে রায়হান পাঠিয়েছে, ঠিক না? ঠিক আছে, তোদের রায়হানকে আমার কাছে আসতে বলিস, আমার সঙ্গে দেখা করতে বলিস, তখন বুঝিয়ে দিব। তোর সাহস তো কম না শালি, তুই আমাদের উপর কথা বলিস। এই তোরা কি এখনো বসে আছিস? এই শালিকে গাড়ি থেকে নামা। তখন আমি নিজেই এই গাড়ি থেকে নামলাম, আর গাড়ি থেকে নামতেই একটা ছেলে আমাকে দেখে বলতে লাগলো, ভাই সরি ভাই, আমি আর কখনো এখানে আসবো না, প্লিজ ভাই, আমাকে মাফ করে দিয়েন। আর কে হাসিস? এখান থেকে তাড়াতাড়ি চল, এখানে থাকলে অনেক ঝামেলা হয়ে যাবে। তারপর আমি সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসলাম আর রায়হানের কাছে এসে বলতে লাগলাম, দেখ তুই আমাদের বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু তোর জন্য আমি নিজের জীবন দিতে পারবো না। তুই যাকে এসব করতে পাঠিয়েছিলি তার সঙ্গে কে থাকে জানিস? শাহরিয়ার রহমান, কোটিপতি, বাবা মায়ের একমাত্র ছেলে, যাকে এই শহরের সকল মাস্তানরা পর্যন্ত ভয় পায়। আমি কলেজ থেকে বাসায় ফিরছিলাম। আজকে নেহালের সঙ্গে দেখা করার কথা আমার, তাই তাড়াতাড়ি করে নেহালের দেওয়া ঠিকানায় যেতে লাগলাম। হঠাৎ করে রাস্তায় শাহরিয়ারের মতো কাউকে দেখলাম, একটা মেয়ের পাশে। আমি মেয়েটাকে প্রথমবার দেখে চিনে ফেললাম, এটার কেউ নয়, এটা হচ্ছে মিথিলা। আমি গাড়িটাকে ব্রেক করতে বললাম, তারপর আমি একটা ছবি তুলে নিলাম, আর আমি নেহালের সঙ্গে দেখা করার জন্য চলে আসলাম। আমি পার্কে এসে নেহালের সঙ্গে বসে বসে কথা বলছি, তখনই একপাশে তাকিয়ে দেখি রাজু দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ছবি তুলছে। আমি তাড়াতাড়ি করে রাজু ভাইয়ের কাছে গেলাম, আর তখন রাজু বলতে লাগলো, কি ব্যাপার মিম চৌধুরী, আপনার তো দেখি অনেক বার বেড়ে গেছে, তাই না? আপনি শাহরিয়ারের পিছনে লেগে আছেন, তাই না? এখন এই ছবিগুলো আন্টিকে দেখাবো, আর আন্টিও দেখুক তার ভাতিজি কত সুন্দর প্রেম করতে পারে। প্লিজ ভাই, তুই আমার এত বড় ক্ষতি করিস না। আমি সত্যি এখনো শাওরিয়াকে ভালোবাসি, আর আমি শুধু নিহালের সঙ্গে ব্রেকআপ করার জন্য এসেছিলাম। তুই এখনো আমার কাছে মিথ্যে কথা বলছিস, তাই না? তোকে আমার ইচ্ছে করছে যে থাপ্পড় দিয়ে তোর দাঁতগুলো ফেলে দেওয়ার, কিন্তু শুধুমাত্র আমি এটা কেন করছি না জানিস? শুধুমাত্র তুই শাহরিয়ারের মামাতো বোন বলে তোর মতো লোভী মেয়ের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তুই কয়টা ছেলে জীবন নষ্ট করেছিস সেটা তুই নিজেও জানিস না। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, তার জন্য তুই আমার উপর এবার প্রতিশোধ নিচ্ছিস, তাই না? ঠিক আছে, আমিও দেখবো শাহরিয়ার কি করে মিছিলের সঙ্গে রিলেশন করতে পারে। তুই যদি আমার কথা ছাড়া আমি শাহরিয়ারের মধ্যে যদি ঝামেলা করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কারণ আমি চাই ওরা দুজন এক হোক। আর তোকে আমি ভালোবেসেছিলাম এটা সত্যি, কিন্তু এখন আর তোকে আমার দেখতে ইচ্ছে করে না। এখন আমার জীবনে নতুন কেউ এসেছে, তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। ঠিক আছে, তুই যেহেতু আমার ব্যাপারে সব কিছু জেনে গেছিস, তাহলে তোর সঙ্গে একটা ডিল করা যাক। তোকে আমি একটা অফার দিয়েছি, আমি শাহরিয়াকে বিয়ে করব, শুধুমাত্র সম্পত্তির জন্য। তুই যদি রাজি থাকিস, তাহলে তুই অর্ধেক সম্পত্তির ভাগ পাবি। আমি অর্ধেক সম্পত্তির ভাগ পাবো, তাই না? ঠিক আছে, এই কথাগুলোই তো আমার দরকার ছিল। আর এই কথাগুলো ভিডিও আকারে রেকর্ড করে ফেলেছি। এখন আর কোনো সমস্যা নাই, এখন আন্টিকে ভালো করে দেখাতে পারবো। প্লিজ রাজু, আমি তোর পায়ে ধরে বলছি, তুই যা করতে বলবি আমি তাই করব। তবুও আমার এত বড় ক্ষতি করিস না, এটা আমার অনেক দিনের প্ল্যান। একটা মানুষের ক্ষতি করবি সেটা আমি মুখ বুজে সহ্য করব? সেটাও আবার আমার ছোটবেলার বন্ধু শাহরিয়ারের? আরে, যদি বিশ্বাসঘাতকতা করতাম তাহলে তো এটা অনেক আগেই করতে পারতাম। আর আমি কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? যে মানুষটা আমার মাকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছে, সে মানুষটার জন্য, যে মানুষটা আমার মাকে বাঁচানোর জন্য সম্পূর্ণ অপারেশনের টাকা দিয়েছে, সেই মানুষটার জন্য। আরে, শাহরিয়ারের মতো বন্ধু পেয়েছি, এটাই তো আমার জীবনের ভাগ্য। শাহরিয়ারের মতো যদি তোর এত টাকা থাকতো, তাহলে তুই তো পায়ে হেঁটে চলতি না। আসলে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার তো শুধু টাকার দরকার। আমি শুধুমাত্র টাকা চাই। তুই যদি আমাকে শান্তিতে থাকতে না দিস, তাহলে কিন্তু তুইও নিজেও শান্তিতে থাকতে পারবি না। তারপর আমি সেখান থেকে কোনো কথা না বলে শাহরিয়ারের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পর তার বাসায় চলে আসলাম। আমি এসে কলিং বেল দিলাম, আর একটু পর আন্টি সে দরজা খুলে দিল, আর আমাকে দেখে বলল, আরে রাজু যে, এতদিন পর কি মনে করে? আমার কথা তো তুই ভুলে গিয়েছিস, একবারও তো আমাকে দেখতে আসিস না, ফোন করলে ফোন ব্যস্ত। অনেক বড় হয়ে গেছিস তাই না? আয় ভিতরে আয়। আমি কি ভিতরে গিয়ে বসলাম, আর আন্টিকে আমি বলতে লাগলাম, আন্টি, আপনি যার সঙ্গে শাহরিয়ারের বিয়ে ঠিক করেছিলেন না, সে মানুষটা আসলে শাহরিয়ারের জন্য ঠিক ছিল না, ভুল ছিল। হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। মিম শুধুমাত্র শাহরিয়ারের সম্পত্তি দেখে শাহরিয়ারকে বিয়ে করতে চেয়েছিল। আর ওই দিনকার ঘটনার জন্য সম্পূর্ণ মিম দায়ী।
আপনি বিশ্বাস না করলে এই ভিডিওটা দেখেন। তারপর আমি আন্টিকে ভিডিওটা দেখালাম। আর আন্টি ভিডিওটা দেখে কোনো কথা বলতে পারছে না। বেশ কিছুক্ষণ পর আমাকে বলতে লাগলো, রাজু, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আমি তো মিমকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু মিম মামার সঙ্গে এটা করতে পারলো, সেটা আমি আসলে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, তাহলে এখন শাহরিয়ার কোথায় এটা বল। আসলে আন্টি শাহরিয়ার একটা মেয়েকে অনেক পছন্দ করে আর তাকে বিয়ে করে আপনার সামনে আসবে। এর আগে আপনার সামনে আসবে না। শাহরিয়ার সেখানে অনেক ভালো আছে। আপনি শাহরিয়ারকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তারপর আমি আন্টির সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। এদিকে আমি মিথিলাকে নিয়ে বাসায় চলে আসলাম। সারা রাস্তা মিথিলা চুপ করেছিল আর পুরো রাস্তা আমার দিকে তাকিয়েছিল। আমি বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করলাম। তারপর ভিতরে এসে নিজের মতো করে কাজ করতে লাগলাম। একটু পর মিথিলা আমাকে ডেকে পাঠালো। আমি কাজগুলো শেষ করে মিথিলার রুমে গেলাম। মিথিলা আমাকে বলল বসার জন্য, আর তখন মিথিলা বলতে লাগলো, তোর পকেটে এত দামি ফোন কেন? তুই কে? আর তোকে দেখে ছেলেগুলো এইভাবে পালিয়ে গেল কেন? ম্যাম, আমি আপনার এই কথাগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমি আপনার বাসার চাকর হিসেবে আছি, এটি আমার পরিচয়। আপনি আমার অন্য ব্যাপারে কথা না বললে আমি খুশি হব। এ বলে আমি সেখান থেকে চলে আসলাম। আমার শাহরিয়ার ব্যাপারে খোঁজ নিতে হবে ভালো করে। কে শাহরিয়া? এটা সেই শাহরিয়া নয় তো যে আমাকে আড়াল থেকে ভালোবাসে? এটাই হতে পারে। তাছাড়া ও আমার ডিপ্রেশনটা ভুলিয়ে দিয়েছে। ও না থাকলে হয়তো আমি ডিপ্রেশনে চলে যেতাম। আমার জ্বরের সময় যে মানুষটা এতটা পাশে থেকে ছিল, সারাটা রাত আমার পাশে দাঁড়িয়েছিল, সেই মানুষটা হয়তো আমাকে অনেক ভালোবাসবে। এইভাবে সময়টা পার হয়ে গেল। রাতের বেলা খাবার খেয়ে শুয়েছিলাম, হঠাৎ করে পানি পিপাসে পেল। আমি পানি খাওয়ার জন্য খাবার টেবিলে চলে আসলাম। তারপর পানি খেয়ে যেই না আমার রুমের দিকে যাচ্ছি, তখনই রান্নাঘরের পাশের রুম থেকে কিছু শব্দ আসছিল। এই রুমে তো শাহরিয়া থাকে। আমি লুকিয়ে দেখার জন্য ও রুমের পাশে গেলাম, আর তখন দেখলাম শাহরিয়া আমার একটা ছবি নিয়ে বুকে করে শুয়ে আছে আর একা একাই বলছে, অনেক ভালোবাসি তোমাকে। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে এসেছি। জানি না তুমি আমাকে খুবই ভালোবাসবে, তবে তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। তোমাকে একটু পরিবর্তন করতে পেরেছি, এটাই অনেক। ও তার মানে তুমি সেই শাহরিয়া রহমান, কোটিপতি বাবার একমাত্র ছেলে, যাকে দেখে পুরো শহর কাঁপে। আর শহরে এমন কোনো মেয়ে নেই যে তোমাকে পছন্দ করে না। আর সেই তুমি কি না আমার বাসায় চাকরে ছদ্মবেশ নিয়ে এসেছো আমাকে পরিবর্তন করার জন্য? ঠিক আছে, এবার নিশ্চিত হলাম। আর আমিও রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে লাগলাম। আর তখনই মিথিলাকে দেখলাম রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম কিছু লাগবে কিনা, আর তখন মিথিলা আমাকে বলল, না, আমার এখন কিচ্ছু লাগবে না। তাড়াতাড়ি টেবিলে খাবার দিলে ভালো হয়, আমাকে আজকে কলেজে যেতে হবে। আমি মিথিলার কথা শুনে মুচকে হেসে দিলাম আর রান্না করতে লাগলাম। তারপর নাস্তা তৈরি করে টেবিলে খাবার দিলাম। আর তখন আরমান সাহেব এসে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, কেমন চলছে তোমার দিনকাল? শুনলাম মিথিলাকে কালকে কিছু ছেলে বিরক্ত করেছিল আর তুমি তাদের মেরে পাঠিয়ে দিয়েছো। গুড, ভেরি গুড। ভালো মতো কাজ করো, ঠিক আছে? তারপর আরমান সাহেব নাস্তা করে অফিসে চলে গেল আর আমিও গাড়ি বের করলাম কলেজে যাওয়ার জন্য। আমি গাড়ি বের করে গাড়ির মধ্যে বসে আছি আর অপেক্ষা করছি মিথিলার জন্য। বেশ অনেকক্ষণ পর মিথিলা চলে আসলো আর মিথিলাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই প্রথম বোরকা পরে আছে, হাতে পায়ে মোজা, হিজাব পরা, দেখতে যেন একটা জান্নাতের ফুল। দেখে মনে হচ্ছে আল্লাহ তাআলা নিজের যত্ন করে যেন তৈরি করেছে। আমি মিথিলার দিকে তাকিয়ে আছি, দেখে মিথিলাও চোখ নামিয়ে নিল, হয়তো লজ্জা পেয়েছে। তারপর মিথিলা গাড়িতে বসে পড়লো। আজকে প্রথম আমার সাথে সামনে বসলো। আমিও গাড়ি ড্রাইভ করতে লাগলাম। তারপর আমি মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছি, আর এদিকে যে মিথিলা আমার দিকে তাকিয়ে আছে এটা আমি খেয়াল করি না। হঠাৎ করে আমি ব্রেক ধরার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ব্রেক ধরতে পারছি না। হয়তো গাড়িটা ব্রেক ফেল করেছে আর গাড়িটা প্রচণ্ড গতিতে সামনের দিকে যাচ্ছে। একটা সময় সামনে থেকে একটা ট্রাক আসতে লাগলো আর পিছনে তাকিয়ে দেখি একটা বাস। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর তাড়াতাড়ি করে মিথিলাকে গাড়ি থেকে ধাক্কা দিলাম। তারপর আমি নিজেও লাফ দিলাম আর শেষ রক্ষা হলো না। আমার নাক মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তারপর আমি নিজে অজ্ঞান হয়ে গেলাম, আর কিছু মনে নেই। আমি রাস্তার একপাশে পড়ে গিয়েছিলাম, আমার কিচ্ছু হয়নি। আমি সামনে তাকিয়ে দেখি শাহরিয়ার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর তাড়াতাড়ি করে ধরে শাহরিয়াকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। আমি হাসপাতালে নিয়ে গিয়ে শাহরিয়াকে ভর্তি করে দিলাম, অপেক্ষা করতে লাগলাম। একটু পর ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল।
আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে সে যদি চাওয়ার আগে চলে যায় তাহলে আমি কি করে থাকতে পারবো? প্রায় 1 ঘন্টা পর ডক্টর বেরিয়ে এসে আমাকে বলতে লাগলো, রোগীর অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে বি পজিটিভ রক্ত লাগবে, যেটা আমাদের ব্লাড ব্যাংকে নেই। আপনি তাড়াতাড়ি করে বি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার সাহেব, আমার রক্ত বি পজিটিভ। আপনি আমার কাছ থেকে রক্ত লাগলে নিয়ে নিন, কোনো সমস্যা নেই। তবুও শাহরিয়াকে বাঁচিয়ে দিন প্লিজ। আসলে বাঁচা মরা সব কিছু আল্লাহর হাতে, আমরা তো শুধু ওসিলে মাত্র। আপনি এখনই আমার সঙ্গে আসুন, আমি রক্ত নেওয়ার ব্যবস্থা করছি। তারপর আমি ডাক্তার সাহেবের সঙ্গে গিয়ে রক্ত দিলাম। আর রক্ত দেওয়া শেষে আমি বাইরে এসে অপেক্ষা করছি কখন ডাক্তার বেরিয়ে আসবে, কখন আমি শাহরিয়াকে দেখতে পাবো। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে এসে আমাকে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, রোগী এখন সম্পূর্ণ বিপদমুক্ত। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে, সঙ্গে কথা বলতে পারবেন। তবে রোগীকে কোনোভাবে উত্তেজিত করা যাবে না, তাহলে অনেক সমস্যা হবে। আর সঠিক টাইমে হাসপাতালে নিয়ে এসেছেন, এজন্য রোগীকে বাঁচাতে পেরেছেন। না হলে হয়তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেব। তারপর আমি তাড়াতাড়ি করে কেবিনে গেলাম। আর কেবিনে গিয়ে দেখি শাহরিয়াকে রাখা হয়েছে। আমি গিয়ে শাহরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আর এভাবে কখন যে শাহরিয়ার বুকে ঘুমিয়ে গিয়েছি মনেই নেই। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙে দেখি শাহরিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি উঠলাম, তারপর শাহরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তখন শাহরিয়া আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, আমার জন্য এত কান্না করছেন কেন আপনি? তাছাড়া আমি গরিব, আমার গায়ের সঙ্গে আপনার গা লেগে থাকলে লোকে কী বলবে আপনাকে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি তোমার সঙ্গে রাস্তায় থাকতেও রাজি আছি। আমি কোনো টাকা পয়সা চাই না, আমি শুধু তোমাকে চাই। বলো প্লিজ, আমাকে কখনো ছেড়ে যাবে না? আমাকে সব সময় তোমার কাছে আগলে রাখবে? আমিও আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি, আপনার জন্য আমি সব কিছু ছেড়েছি। শুধুমাত্র আমি এটা চেয়েছিলাম যে তুমি শুধু আমাকে ভালোবাসবে, আমার বাবার টাকাকে দেখে নয়। এবং আমি সফল হয়েছি। এই বলে আমি মিথিলার কপালে একটা আলতো করে চুমু দিলাম। আর মিথিলার লজ্জায় লাল হয়ে গেল। তারপর আমি বললাম, চলো আগে আমাদের বিয়েটা করে নিই, তারপর তোমাকে নিয়ে আমাদের বাসায় যাব। এক্ষুনি বিয়ে করি মানে? তুমি তো এখন বিছানা থেকে উঠতেই পারবে না। ডাক্তার বলেছে 2 দিন এখানে থাকার জন্য, বুঝতে পারছো? তুমি এখন শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। খাবার খেয়ে ওষুধ খেতে হবে। তখনই মিথিলা চলে গেল। আর একটু পর মিথিলা আমার জন্য খাবার নিয়ে আসলো আর আমাকে খাইয়ে দিল। খাবার খেয়ে আমাকে ওষুধ খাইয়ে দিল। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। এই 2টা দিন মিথিলা একটুর জন্য চোখের আড়াল হয়নি, সব সময় আমার পাশে থেকেছে। এখন আমি মিথিলাকে নিয়ে কাজী অফিসে যাচ্ছি। বিয়ে করে সোজা বাসায় নিয়ে যাব মিথিলাকে। কতদিন মাকে দেখি না। আমি কাজী অফিসে এসে রাজুকে কল দিলাম। আর কিছুক্ষণ কল হওয়ার পর রাজু কল রিসিভ করে। আর আমি বললাম, দোস্ত তুই তাড়াতাড়ি করে কাজী অফিসের সামনে চলে আয়, আমি তোর বাবিকে নিয়ে কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয় দোস্ত। আরে ভাই, তোর বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছিস কেন? আমাদের তো বাসা থেকে বের হয়ে পুরো রাস্তাটা আসতে হবে নাকি? মনে হয় আমাকে আসার জন্য হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছিস। রাস্তায় তো কত জ্যাম। কিছুক্ষণ পর রাজু আর আমার কয়েকজন বন্ধু বান্ধব চলে আসলো। আর সব কিছু শেষে আমাদের বিয়েটা হয়ে গেল। আর এখন সবাইকে নিয়ে আমি আমার বাসায় এসেছি। রাত হয়ে গেছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। তারপর আমি বাসায় এসে কলিং বেল দিলাম। আর কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। আর মা আমাকে দেখে মা বলতে লাগলো, সেই ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে আসছিস, আর এখনো কি তোর জ্বালানো শেষ হয় নাই? তুই মিথিলাকে ভালোবাসিস এটা আমাকে বললে কি আমি তোদেরকে বিয়ে দিতাম না? আর মিমের ব্যাপারে আমাকে সত্যিটা বললে কি হতো? আন্টি, তুমি কি শুধু এসব কথা বলবে? আগে তোমার ছেলের বউকে ভিতরে নিয়ে যাও, তারপর তোমার ছেলেকে শাসন করো, ঠিক আছে? আর আমাকে মিষ্টি দাও, আমি তো অনেক কাজ করেছি। আমি আমার ছেলের বউকে তো ঘরে নিয়েই যাব, কিন্তু তোর আর শাহরিয়ারের খবর আছে। তোরা 2জন মিলে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছিস আমাকে, আর কি পরিমাণ তোদের জন্য আমি চিন্তা করেছি, এটার হিসাব তোদের কাছ থেকে নিব। তখনই মিথিলা গিয়ে মাকে সালাম করলো। আর মাও মিথিলাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এটা থেকে আমার ভালো লাগলো, কারণ মা ছেলের বউকে মেনে নিয়েছে। মা তখনই দেখলাম বাবা সোফায় থেকে উঠে এসে আমাদের কাছে আসতে লাগলো। আমি আর সেখানে না থেকে রাজুকে নিয়ে তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। আর তখন রাজু আমাকে বলতে লাগলো, দোস্ত, তোর বিয়েটা তো হয়ে গেল, আর আঙ্কেল আন্টি সবাই তোকে মেনে নিয়েছে।
এবার আমার আর নুসরাতের বিয়েটা দিয়ে দে। আমি আর বিয়ে করা ছাড়া আর থাকতে পারছি না। তুই ভাবির সঙ্গে রোমান্স করবি আর আমি কি এদিকে ফোনে শুধু কথাই বলে যাব? ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তো কিছুদিনের মধ্যেই বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করছি। আর নুসরাতের বাসায় প্রস্তাব পাঠানোর জন্য আন্টিকে আমি কালকে বলবো। এই তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? শাহরিয়ার বিয়ে করেছে, ওর কাছ থেকে ট্রিট নিতে হবে না? ধর শালারে ধর, ধরে নিয়ে সোজা রেস্টুরেন্টে নিয়ে যাই। আজকে যে যার মতো খাবি, পারলে পকেটে করে বাসায় নিয়ে যাবি। দেখ ভাই, আমার কাছে কিন্তু মাত্র 5,000 টাকা আছে। আমার কাছে কিন্তু এছাড়া আর কোনো টাকা নেই। যা খাবি শুধুমাত্র 5,000 টাকার মধ্যে খাবি। পরে কিন্তু তোর বাবার জন্য কোনো কিছু নিতে পারবো না। রাজু বলছে তোর কোনো কিছু নিতে হবে না, আমরা এই বাবিকে সব কিছু কিনে দেবো। তারপর আমি সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম। আজকে শাহরিয়ারের পকেট ফাঁকা করব, শালা হারকিপটা, এটা রাজু বলছে। এদিকে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে রাত 11টায় বাসায় আসলাম। বাসায় ফিরে দেখি বাবা ঘুমিয়ে গেছে কিনা। আমি কলিং বেল দিলাম আর তখনই মিথিলা এসে দরজা খুলে দিল আর আমাকে বলতে লাগলো, ভয় নেই, আজকে আমার জন্য তুমি বেঁচে গেছো, না হলে তোমাকে বাবা যে কি করতো সেটা আল্লাহই জানে। আর তোমার শ্বশুরমশাই কালকে সকালে আসবে দেখা করার জন্য। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে রুমে চলে আসো। আমি রুমে যাচ্ছি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর একটু পরে মিথিলা খাবার নিয়ে আসলো। মিথিলা ভালো করেই বুঝতে পারলো যে আমাকে খাইয়ে দিতে হবে। তারপর মিথিলা আমাকে খাইয়ে দিল আর খাবার খেয়ে আমি ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। আর কিছুক্ষণ পর মিথিলা লাইট বন্ধ করে আমার বুকে এসে বলল, এখনও কিন্তু তোমার শরীর ভালো করে সুস্থ হয়নি, তাই একটু সাবধানে চলাফেরা করবে, বুঝতে পেরেছো? আর এখন তো আমি এসেছি, আর কি করে তোমাকে শায়েস্তা করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, আমি আর উল্টাপাল্টা কখনো চলাচল করবো না, মারামারি করবো না। কিন্তু আজকে তো আপনাকে মা বানানোর চেষ্টা করব, দেখি পারে কিনা। আমি ইনশাল্লাহ পারবো। আজকে রাতেই হলেই হবে। মানে লজ্জা শরম কি বাজারে বিক্রি করে আসছো নাকি যে এভাবে বলছো? মানুষের বিন্দু পরিমাণ লজ্জা থাকা দরকার, তাই না? তোমার তো দেখছি তাও নেই। কি করে আমার লজ্জা থাকবে বলো? এমন সুন্দরী বউ, তারপর আবার আমার এতদিনের সমান ভালোবাসা, সব কিছু মিলিয়ে পুরো মাখোমুখো হয়ে গেছে। তারপর আমি মিথিলার টোরজোড়া দখল করে নিলাম আর মিথিলাও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। আর এভাবে না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রতিদিনের মতো ঈশান তার দুই বন্ধু শুভ এবং হাফিজুলের সাথে কলেজে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল আর কথা বলছিল। এরই মাঝে হাফিজুল ঈশানকে জিজ্ঞেস করে, ঈশান বন্ধু, তুই রিলেশন করিস না কেন বলতো? বরাবরের মতো ঈশান সেই একই উত্তর দেয়, দেখ দোস্ত, আমার কোনো মেয়ে পছন্দ হয় না। আর এই পর্যন্ত যাদেরকে দেখেছি কাউকে আমার মনে ধরেনি। তবে যদি মনের মতো কাউকে পাই তাহলে অবশ্যই রিলেশন করব। দেখ দোস্ত, রিলেশন তো আর দিনক্ষণ দেখে হয় না। কাউকে ভালো লাগলে অথবা দুই মনের কেমিস্ট্রি থাকলে সেখান থেকেই হয়। আর তাছাড়া তুই তো কোনো মেয়ের দিকে তাকাসো না তেমনভাবে, তাহলে এই রিলেশনটা হবে কি করে বল? দেখ, আমি তো তোদের বলেছি কোনো মেয়েকে আমার পছন্দ হয় না। আর মেয়েদের দিকে তাকাই না বললে ভুল হবে, তাকাই, কিন্তু কাউকে তেমন ভালো লাগে না, বলে বেশি দেখি না। আর তাই রিলেশনেও যাওয়া হয়ে ওঠে না। আসলে কি বলতো, আমরা দুজন রিলেশন করি সেই কবে থেকে, আর তুই এ পর্যন্ত একটা রিলেশন করলি না, সেজন্যই কথাগুলো বললাম। আচ্ছা, তোর যদি কখনো কোনো মেয়েকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবি, আমরা তোর পাশে আছি, তোকে অবশ্যই হেল্প করব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, গল্পের প্রথমে আপনাদের পরিচয়টা দিয়ে নেই। প্রত্যেকটা গল্পের মতো এই গল্পে আপনাদের সাথে আছি আমি, ঈশান আহমেদ অনিক। ঈশান সবেমাত্র কিছুদিন হলো এসএসসি এক্সাম দিয়ে কলেজের গণ্ডিতে পা রেখেছে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। পড়ালেখা তো অনেক ভালো, আর পড়ালেখার প্রতি ওর ছোটোবেলা থেকে একটু বেশি ঝোঁক, তাই ক্লাসে বরাবরের মতো ফার্স্ট কিংবা সেকেন্ড হয়েছে। আর গল্পে ঈশানের বাবা গ্রামের একজন প্রভাবশালী লোক। তো ঈশানের যখন 10 বছর বয়স তখন ওর মা ওকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। মায়ের মৃত্যুর পর ঈশানের বাবা আরেকটা বিয়ে করে, ছেলে শুদ্ধ একটা মহিলাকে বিয়ে করে। সৎ মা ঈশানকে তেমনভাবে দেখতে পারে না, কিন্তু বিপরীতভাবে ওর সৎ ভাই ওকে নিজের আপন ভাইয়ের মতো দেখে, কখনো ওর সাথে বাজে ব্যবহার করে না। যদিও ওর মা
তেমনভাবে ওর সাথে ভালো ব্যবহারটা করে না, কিন্তু তাতে ঈশানের কোনো আফসোস নেই। যাই হোক, কথা বলতে বলতে ওরা তিনজন কলেজে চলে আসে। তারপর প্রতিদিনের মতো কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে যায়। তারপর পেছনের বেঞ্চে গিয়ে বসে। সবগুলো ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ওর বন্ধুদের সাথে ঈশান বাসার দিকে কিছুটা এগোতেই দেখতে পায় রাস্তা দিয়ে একটা ভ্যান গাড়ি করে একজন ভদ্র মহিলা, একজন মধ্যবয়সী পুরুষ লোক আর তার সাথে একটা মেয়ে যাচ্ছে। তো যখন ঈশান মেয়েটার মুখের দিকে তাকায় তখন ঈশান এক নিমেষেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। ঈশানের এমন অবস্থা দেখে হাফিজুল, শুভ ওকে ওর দিকে তাকায় আর জিজ্ঞেস করে, কি রে, তোর আবার কি হলো? এখানে দাঁড়িয়ে গেলি কেন? কিন্তু ঈশানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ও শুধু মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার চেহারাটা এতটাই মায়াবী, ঈশান ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। এর মাঝে মেয়েটা একবার ঈশানের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। আর শুভ আর হাফিজুল ওকে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে, কিন্তু ঈশানের কোনো রেসপন্স না পেয়ে ওরা সামনের দিকে তাকায় আর সেই একই দৃশ্য দেখে। আসলে মেয়েটা মায়াবী, যেটা থেকে ওরা চোখ ফিরাতে পারছিল না। গোলগাল ফর্সা চেহারা, কাজল কালো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর দেখতে একদম গোলুমুলো টাইপের। রোদের আলোগুলো মেয়েটার মুখে এসে পড়াতে ওর নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যাতে ওকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল, যেটা প্রথমবার দেখে ঈশান কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। তখন ওর বন্ধুগুলো মেয়েটাকে দেখা শেষ করে তারপর আবার ওর দিকে তাকায়, আর তৎক্ষণে ভ্যান গাড়িটা ওদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তখন হাফিজুল বলে, ও এই ব্যাপার। কি রে মামা, বুঝলাম না তো। সকালেই না বললি কাউকে তোর পছন্দ হয় না আর কেউ তোর মনের মতো না? তাহলে এই মেয়ের মধ্যে কি এমন দেখলি যে ওর দিকে রসগোল্লার মতো চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছিস? এই, তুই কি আবার প্রেমে টেমে পড়ে গেলি নাকি? কিন্তু এখনও ওর কোনো রেসপন্স নেই। একটু আগেও যা দেখেছি সেটাই হজম করে উঠতে পারছে না। তখন শুভ একটু রেগে গিয়ে ঈশানকে নাড়া দিয়ে বলে, ঈশানের বাচ্চা, তোর কি হয়েছে? এতক্ষণ ধরে ডাকাডাকি করে যাচ্ছি, তোর কান কি বন্ধ হয়ে গেল নাকি যে কথা যাচ্ছে না? ঈশানের এবার শুভর দমকের সুরে কথা বলাতে গোর কাটে, আরও আমতা আমতা করতে করতে বলে, কি কি কি- কি হয়েছে? লে হালুয়া, এতক্ষণ আমরা কাকে এত ভালো ভালো কথা বলছি? আসলে তোর মনটা কোথায় থাকে বলতো? কোথায় গিয়েছিল? বেশ কিছুক্ষণ যাবৎ খেয়াল করছি ওই মেয়েটার দিকে হা করে একদৃষ্টিতে তাকিয়ে আছিস। কোনোদিন মেয়ে দেখিস নাই নাকি? আসলে মেয়েটা না অনেক সুন্দর, দেখতে হ্যাপি কিউট। এই প্রথম কোনো মেয়েকে এত সুন্দর লাগলো। আমার কাছে কি সুন্দর লেগেছে নাকি তোদের ভালো লেগেছে বলতো? হ্যাঁ, মেয়েটা দেখতে মোটামুটি ঠিক আছে, আর তোর সাথে মানাবেই ভালো। মানে কি, প্রথম দিন দেখলাম আর তোরা আমার পাশে দাঁড় করিয়ে দিলি, এটা কেমন কথা? থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তোমার ওকে মনে ধরেছে, সেজন্যই তো ওভাবে তাকিয়েছিলে, না হলে তো তাকাতে না। সকালে না বললে? বাজে বকিস না তো, কথাটা বলি। ঈশান ওর বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলো। তখন হাফিজুল আর শুভ ওকে এই বিষয়ে বেশ কোথা দিয়ে কথা বলতে লাগলো, কিন্তু ঈশান এটাতে কোনো মন নেই। ও শুধু সেই মেয়েটার কথাই ভেবে যাচ্ছে। মিনিট 20 পর ওরা হাঁটতে হাঁটতে ঈশানের বাসার কাছে এসে গেলে হাফিজুল আর শুভ ওর কাছ থেকে বিদায় নিয়ে তারপর দুজন নিজের বাসার উদ্দেশ্যে চলে যায়। ঈশান যখন বাসার গেট দিয়ে ঢুকতে যাবে তখন খেয়াল করে ওদের পাশের বাসার সেই লোক দুজন আর তখনকার সেই মেয়েটা ভ্যানগাড়ি থেকে ওদের জিনিসপত্র নামাচ্ছে। ঈশান ভাবতে থাকে, এরা হয়তো এই বাসায় আজকে নতুন উঠেছে। আসলে ওদের পাশের বাসাটা খালি পড়ে থাকে, আর যে লোকের বাসা সে বাসা থাকে না। তো অনেকদিন ধরে সেটা ভাড়া দেওয়ার কথা চলছিল, আজকেও তো এরা নতুন এসেছে। কথাগুলো বেশ কিছুক্ষণ ধরে ঈশান চিন্তা করে। তারপর মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে আবার পরে দেখবে বলে বাসার ভিতরে ঢুকে যায়। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বিছানায় শুয়ে মেয়েটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে কাবারটা গিয়ে হাফিজুর আর শুভকে ফোন দিয়ে মাঠে আসতে বলে। এরই মধ্যে ঈশান ওর বাসার গেট দিয়ে বের হতে দেখে তখনকার সেই মেয়েটা ছাদে দাঁড়িয়ে রেলিংয়ে নিজের হাত রেখে গালে দুই পাশে হাত দিয়ে এক মনে কি যেন ভাবছে। ঈশান ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মেয়েটাকে দেখতে লাগলো। এরই মাঝে মেয়েটার চারিপাশে দেখতে গিয়ে ঈশানের দিকে চোখ পড়তে মেয়েটা একটু ব্রু কুঁচকে ওর দিকে তাকালো। মেয়েটা বিষয়টা খেয়াল করার পর ঈশানকে বলে, কি দেখছেন ওইভাবে? তখন থেকে দেখছি আপনি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন। ব্যাপার কি?
আপনার মতলব তো সুবিধার মনে হচ্ছে না। মেয়েটার কথায় ঈশানের ধ্যান ভাঙে। তারপর ঈশান একটু স্বাভাবিক হয়ে বলে, আপনাকে দেখছিলাম, আপনি বোধহয় আজকে নতুনই বাসায় উঠেছেন। আমি আপনার পাশের বাসায় থাকি। আমার নাম ঈশান, ঈশান আহমেদ অনেক। আর আপনি? তাতে আমার কি? কথাটা বলি মেয়েটা একটু ব্যাংক কেটে সেখান থেকে চলে যায়। আর ঈশান ভাবে, যা বাবা, এর আবার কি হলো।